আমার ২ ননদের মধ্যে আমার বড় ননদের অবস্থা ভীষণ ভালো। সে রাজরানীর মতো সংসার করছে। আর আমার ছোট ননদের অবস্থা ঠিক তার উল্টো। দিন আনি দিন খাওয়া মানুষ আমার ছোট নন্দাই। কষ্ট করতে খুব পারে। কিন্তু সে কষ্টের মূল্য সে পায় না। সে একটু বোকাশোকা বলে তাকে সবাই যে পারে ঠকিয়ে নেয়। তার নিজের আত্মীয় হোক আর বাইরের লোক হোক। তার নিজের শ্বশুরবাড়িতে তার কোনো মূল্য নেই। আমার ছোট ননদ সেই জন্য বাপের বাড়িতে খুব একটা আসে না। সে সবসময় দেখেছে তাকে, তার স্বামীকে, তার নিজের লোকজনরাই যখন পারে অপমান করে। সেইজন্য সে এই বাড়িতে তেমন একটা আসে না। আমি তো বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকেই দেখে যাচ্ছি, আমার ছোট ননদ, ছোট নন্দাইয়ের সঙ্গে আমার শ্বশুরবাড়ির কেউ খুব একটা ভালো ব্যবহার করে না। আমার বড় ননদের অনেক আছে বলে তাদের যত্নটা একেবারে অন্যরকম ভাবে হয়। একই সঙ্গে ২ বোন, ২ ভাইরা ভাই শ্বশুরবাড়িতে আসলেও যত্ন যদি দুজনের দুরকম হয়, তখন সেটা খুবই চোখে লাগে। আমিও ১ম আমার শ্বশুরবাড়ির সকলের দেখে দেখে একই রকম ব্যবহার করতে শুরু করেছিলাম। কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে আচ্ছা আমার ছোট ননদও তো এই বাড়ির মেয়ে। তাহলে তার বাবা-মা, তার দাদা, ভাই এরা কেন তার সঙ্গে এরকম ব্যবহার করে? এমনকি দিদিও। কথায় বলে বাঘের সঙ্গে দেখা হয় তো বনে বনে দেখা হয় না। বনে বনে দেখা হলেই কত যে আনন্দ, কত যে খুশি হয় বোনেরা, সেটা যাদের হয় তারা জানে। কিন্তু আমার ২ ননদের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম। আমার বড় ননদ যখন তখন ছোট বোনকে যা খুশি বলে। তোরা কুঁড়ে, তোরা খাটিস না, তোরা যেমন খুশি তেমন ভাবে চলিস। সেই জন্য তোদের কোনো উন্নতি নেই। ২ পয়সা রোজগার করতে পারিস না, ৪ পয়সা ব্যয় করার জন্য উঠে পড়ে লাগিস। ১ পয়সা জমাতে পারিসনি এখনো। আমার ছোট ননদ বলে, "আমার মতো সংসারের চাপ যদি তোর থাকতো দিদি, আমার ঘাড়ে যে দায়িত্বগুলো চেপেছিল, সে দায়িত্বগুলো এক এক করে সেরেছি। তাই আজকের আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মতো দায়িত্ব পালন তোর যদি করতে হতো, তুই জীবনেও পারতিস না। শ্বশুরবাড়ি ছেড়ে কবে তুই বাপের বাড়ি চলে আসতিস?" এইসব কথা শোনার পরে আমার বড় ননদ আরো রেগে যেত। ২ বোনের মধ্যে তর্ক বিতর্ক আরো বেড়ে যেত। একটা সময় আমি অসহ্য হয়ে গেছিলাম। আমি আমার বড় ননদের মুখের উপর বলেছিলাম, "তোমরা বাপের বাড়ি কি করতে আসো? ২ বোনের একসঙ্গে দেখা হবে, একটু ভালো সময় কাটাবে না সকলের সঙ্গে? বাপের বাড়ি এলেই বোনের সঙ্গে দেখা হলেই যদি ঝগড়া করো, তাহলে তো তোমাদের ২ বোনের একসঙ্গে হওয়ার কোনো যুক্তি নেই।" আমার ছোট ননদ এই ১ম আমাকে এরকম ভূমিকায় দেখে মনে মনে খুব খুশি হয়েছিল। আমি যখন কথাগুলো বলি প্রত্যেকে সেখানে ছিল। আমি আমার বড় ননদকে বললাম, "তুমি যদি এতই জানো তোমার ছোট বোনের এইরকম অবস্থা, তুমি তো দিদি, তোমার তো অগাধ টাকা। ছোট বোনকে একটু সাহায্য করতে পারো না? এত টাকা নিয়ে কি করবে? ২ স্বামী-স্ত্রী তো, সন্তান তো নেই তোমাদের। এত টাকা জমিয়ে রেখে কি হবে? যার দরকার তাকে একটু দান করো। দিনের পর দিন তার সঙ্গে এরকম নোংরা আচরণ না করে, কি করে কি করলে তার একটু সাহায্য হয়, সেই চেষ্টাই করো না। তুমি যেমন, তোমার ভাইরা তেমন, তোমার বাবা-মা তেমন। আমার তো মনে হয় এই ছোট মেয়েটাকে কোথাও থেকে কুড়িয়ে এনেছিলে। আমার তো মনে হয় না এ তোমাদেরই সন্তান। তাই যদি হবে, সবাই বড় মেয়ে বড় জামাইকে এত যত্ন করো, আর ছোট মেয়ে ছোট জামাইয়ের সঙ্গে এরকম আচরণ করো কেন? আমার শ্বশুর-শাশুড়ি, বড় ননদ, বড় নন্দাই সবাই, আমার দেওর, আমার স্বামী সবাই ছিল। তারা প্রত্যেকে আমার কথা শুনে একটু ঘাবড়ে গেল। কারণ এরকম ভাবে কথা আমি কখনো ওদের সঙ্গে বলিনি। কিন্তু বাড়ির মধ্যে যদি চিৎকার চেঁচামেচি রাত দিন লেগেই থাকে,
যখন ভাবি ২ ননদ এসেছে সবাই সঙ্গে একটু সুন্দর সময় কাটাবো, তখনই যদি দেখি এরকম অশান্তি ২ বোনের মধ্যে কিংবা বাড়ির অন্যান্যরা তার সঙ্গে লেগেই আছে, তখন আর ভালো লাগে না, অসহ্য লাগে। আমার ছোট নন্দাই সত্যি অনেক দায়িত্ব পালন করেছে। আর আমার ছোট ননদ তার সঙ্গে সঙ্গ দিয়ে গেছে। যাদের জন্য এত কিছু করেছে সেই ভাই-বোনরা অনেক বড়লোক হয়ে গেছে। কিন্তু তাদের সাফল্যের পিছনে যার ভূমিকা এত বড়, সেই মানুষটারই অবস্থা আরো খারাপ হয়ে গেল। যে মানুষটা এত কষ্ট করে ভাই-বোনদের মানুষ করলো, সেই মানুষটার জীবনে সুখ এলো না। সে তো চেষ্টা করেই যাচ্ছে। বউ বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু সে পেরে ওঠে না। পারবে তার মতো এত হাড়ভাঙা খাটুনি খাটতে? কি দায় ছিল? সেও তো তার বড় ভাইয়ের মতো বউকে নিয়ে আলাদা হয়ে যেতে পারত। ভাই-বোন, মা-বাবার দায়িত্ব না নিয়ে। কিন্তু সে তো সেটা করেনি। সবাইয়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার ভিখারির অবস্থা হয়, তবু সে এটুকু বলতে পারবে যে আমি কারোর জন্য এতটুকু হলেও করেছি। কাউকে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাইনি। কিন্তু তোমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে কারোর জন্য এতটুকুও কিছু করেছো? মনের দিক থেকে আমি বলবো তোমাদের থেকে অনেক বড়লোক আমার ছোট নন্দাই। পারলে তাকে একটু ভালোবাসা দিও। তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো। টাকা দিয়ে সাহায্য করবার মতো মন জ্ঞান তোমাদের নেই। তাই পারলে ভালো ব্যবহারটুকু অন্তত করো। আমার কথা শুনে আমার ছোট ননদ কেঁদে ফেলল। আমার ছোট নন্দাই পাশে চুপচাপ মন খারাপ করে বসেছিল। আমার কথা শোনার পর তার চোখটাও ছলছল করে উঠল। আমার নন্দাই বলল, বৌদি, এতদিন পর্যন্ত ভুলগুলো ধরে দেওয়ার কেউ ছিল না। তারা যে অন্যায়গুলো করেছে আমাদের সঙ্গে, আমার এবং তাদের বাড়ির মেয়ের সঙ্গে, সেই অন্যায়গুলো তাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। আর ধরিয়ে দেয়নি বলে আমরাও অতটা বুঝতে পারিনি যে সত্যি আমরা এত মহান। তুমি আজকে সকলের চোখে আমাকে যেভাবে মহান করে তুলেছ, আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। আজ যখন জানতে পারলাম আমাদের হয়ে প্রতিবাদ করার মতো কেউ আছে আমার শ্বশুরবাড়িতে, তখন আমি নিশ্চিন্ত। আর এই বাড়িতে আমি কখনো আসবো না। ওর যদি আসার ইচ্ছা হয় ও আসতে পারে। আমার ছোট ননদ বলল, কক্ষনো নয়। আজ যখন বুঝতে পারলাম আমাকে ভালোবাসার মতো কেউ একজন আছে আমার বাপের বাড়িতে, তখন মনটা খুব ভালো লাগলো। কিন্তু আজ বুঝেছি আমার বাপের বাড়ির লোকজনগুলো আমাকে এতদিন ধরে যে দোষ দিয়ে এসেছে, সেটা পুরোপুরি ভ্রান্ত। তোমার কথা থেকে আমি সেটা পরিষ্কারভাবে বুঝে গেছি। ওদের কথা শুনে নিজেকে খুব অপরাধী মনে হতো। আমার স্বামীর উপর রাগ হতো। কিন্তু প্রকাশ করতাম না। কিন্তু বৌদি, তুমি আজ যেভাবে আমাদের জন্য গলা তুলে কথা বললে, আমি বুঝতে পেরে গেছি আমাদের কোনো দোষ নেই। এতদিন যা করেছি সব ভালোই করেছি। হয়তো টাকা নেই আমাদের, জমাতে পারছি না। সেই জন্য আজ থেকে আর কোনো আফসোস করব না। যতদিন বেঁচে আছি যে কটা টাকা রোজগার করে খেয়ে পরে বেঁচে থাকি। জমানোর মতো ক্ষমতা আমার নেই। আমার দিদি, দাদা সকলের কথায় জমাতে পারছি না মানে বিশাল বড় অপরাধ করে ফেলেছি। কিন্তু আজ থেকে আর সেটা ভাববো না বৌদি। তোমার মতো মানুষ আমার বৌদি হয়ে এসেছে। আশা করছি আমার বাপের বাড়ির সকলের মনটা অন্তত একটু পরিবর্তন হবে। যেদিন পরিবর্তন হবে, যেদিন আমার কথা তাদের মনে হবে, যেদিন আমাকে ডাকবে ভালোবেসে, সেই দিন আমরা আসবো। এই বলে
আমার ছোট ননদ, ছোট নন্দাই তাদের বাচ্চাকে নিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু বলতে পারিনি। আমি শুধু তাদেরকে সমর্থন করে বিদায় জানালাম। এমন পরিবার কোনো মেয়ের কপালে না জোটাই ভালো। কলমে ও কণ্ঠে সোমা।